আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমরা বাসায় অবস্থান করছো এবং নিরাপদে আছো। তোমরা জানো বাংলাদেশ সহ পুরো বিশ্ব এক মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত বিগত ১ বছরের বেশি সময় ধরে। এই সময় আমরা সর্বোচ্চ সময় বাসায় অবস্থান করব। খুব বেশি প্রয়োজন ব্যতীত আমরা কেউ বাসার বাইরে যাব না। শিমুল মুজিব শতবর্ষ এবং শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। শিমুল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকের ক্লাস পরিচালনায় আছি। তোমাদের সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা শেষে আমরা কোন কোন বিষয়গুলো জানতে বলতে শিখতে পারবো সেই শিক্ষণফলগুলো আমরা প্রথমে একটু দেখে নিই। অর্থাৎ আজকের শিক্ষণফল কি কি আছে। এইচআইভি ও এইডস সম্পর্কে জানতে পারবো। একটি মরণ ব্যাধি সম্পর্কে আজকে আমরা জানবো। এইচআইভি এইডস কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ এটা মানুষদের কি শরীরে কিভাবে ছড়ায় সে সম্পর্কে আমরা জানবো এবং এইচআইভি এইডস হতে মুক্ত থাকার উপায় সম্পর্কেও জানবো এবং কি থেকে এ থেকে কিভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমরা আজকের আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিই। আজকের আলোচ্য বিষয়গুলো কি আছে, এইচআইভি ও এইডস কি, আসলে এইচআইভি এইডস কি এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এইচআইভি ও এইডস এর ধারণা প্রভাব, এইচআইভি এইডস সম্পর্কে ধারণা কি এবং এর প্রভাবটা কি এই সম্পর্কে আমরা আলোচনা করব। এইচআইভি যেভাবে মানবদেহে সংক্রমিত হয়, অর্থাৎ কিভাবে এটা মানব শরীরে প্রবেশ করে। এইচআইভি এইডস এর লক্ষণ, এইডস হলে এর লক্ষণগুলো কি কি সেগুলো আমরা জানবো। এইচআইভি এইডস সংক্রমণের ঝুঁকি, অর্থাৎ কারা এই ঝুঁকির মধ্যে আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। এইচআইভি এইডস প্রতিরোধ করেন, অর্থাৎ কোন কোন কাজগুলো করলে আমরা এ থেকে পরিত্রাণ পাবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা এবার মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জানবো যে এইচআইভি কি। দেখো, এইডস এক ধরনের ভাইরাস জনিত রোগ। এইডস একটা ভাইরাস জনিত রোগ। এই ভাইরাসটির নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের সর্বশেষ পর্যায় হলো এইডস। আচ্ছা, এইচআইভি ভাইরাস শরীরে দেখা দিলেই তার মানে যে তার এইডস হয়েছে তা কিন্তু নয়। যার পূর্ণাঙ্গ এইচআইভির পূর্ণাঙ্গ রূপ হলো হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি সংক্রমণের, দেখো, এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে কিন্তু এইডস হচ্ছে, কিন্তু প্রথমে যখন এটা এইচআইভিটা ধরা পড়ে তখন কিন্তু তার এইডস হয়নি। সুতরাং এই ভাইরাস যদি কারো শরীরে দেখা দেয় এতে আতঙ্কিত হবার কিচ্ছু নেই। প্রথম দিক থেকে যদি এটার পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা নেওয়া হয় তাহলে মানুষ দীর্ঘদিন ধরে এই এইডস এর বাইরে থাকতে পারে। সুতরাং এইচআইভি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এখানে আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নেই। মানুষের শরীরে অর্ধেক রোগ বাস করে হচ্ছে আতঙ্কে। অর্ধেক মানুষ অসুস্থ হলে বেশিরভাগ মানুষ মারা যায় হচ্ছে আতঙ্কে। সুতরাং আমরা আতঙ্কিত না হয়ে সময় মতো সঠিক চিকিৎসা নেব। দেখো, এটাতে আতঙ্কিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর কোনো কার্যকর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি বলে একে ঘাতক বা মরণ ব্যাধি বলা হয়। এইডস এর কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি, সেজন্য নাকি মরণ ব্যাধি বলা হচ্ছে, কিন্তু এইচআইভির নয়। এইডস এর ওষুধ আবিষ্কৃত হয়নি। এইচআইভি তো একটি ভাইরাস, ভাইরাসটাকে নির্মূল করা যায় বা নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু যখন এটা সর্বশেষ পর্যায়ে এইডস হয়ে যাবে তখন কিন্তু আমরা এ থেকে মুক্তি পাবো না। শিক্ষার্থীরা, এইচআইভি ও এইডস এর ধারণা, অর্থাৎ এইচআইভি ও এইডস এর ধারণা, বিশ্বে যে কয়েকটি ঘাতক ব্যাধিতে মানুষ অধিক সংখ্যায় আক্রান্ত হচ্ছে তার মধ্যে এইডস একটি। অর্থাৎ গোটা বিশ্বে মানুষ, যত মানুষ ঘাতক ব্যাধি মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে তার মধ্যে এইডস হচ্ছে অন্যতম একটা মরণ ব্যাধি। এটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আতঙ্কে মারা যায়, কারণ এর কোনো প্রতিষেধক তৈরি হয়নি বলে। এইডস চারটি ইংরেজি শব্দ, অর্থাৎ যথা অ্যাকুয়ারেড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম, এর প্রত্যেকটি প্রথম অক্ষর নিয়ে এইডস গঠিত। অ্যাকুয়ারেড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভি ও এইডস এর প্রভাব, দেখো প্রত্যেকটি জিনিসের কিন্তু কিছু প্রভাব আছে ও মানুষ অসুস্থ হলে কিন্তু ক্ষতিকর কিছু প্রভাব আছে। এই প্রভাবগুলো কি কি আমরা একটু জানবো আজকে। দেখো কি বলছে, স্বাস্থ্য ব্যবস্থায় যেমন এইচআইভি ও এইডস এর ক্ষতিকর প্রভাব দেখা যায়, তেমনি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রেও এইচআইভি বিস্তারের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ এইচআইভি এইডস হলে মানুষের শরীরের উপর যেমন একটা প্রভাব পড়ে, এর ঠিক প্রভাবটা মানুষের তেমনভাবে দেখা যায় পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এইচআইভি বিস্তারের মারাত্মক ক্ষতিকর প্রভাব দেখা যায়। এগুলো আমরা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব।
দেখো স্বাস্থ্য ব্যবস্থার উপরে প্রভাব, আসলে এইচআইভি ও এইডস হলে মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কেমন প্রভাব পড়ে সেটা আমরা একটু জেনে নিই। কি বলছে, দেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করলে তা সারা জীবনের শরীরের মধ্যে থাকে। বললাম এটা যে এই একটা ভাইরাস যদি শরীরে প্রবেশ করে এটা সারা জীবন কিন্তু শরীরে থেকে যাবে। যদি সেটাকে আমি আমার অ্যান্টিবডি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি তবে। আবার যদি আমার শারীরিক যদি অসুস্থতা আগে থেকেই থেকে থাকে তাহলে কি হবে? এই ভাইরাসটা আস্তে আস্তে শরীরের মধ্যে বংশ বিস্তার করবে যার সর্বশেষ পর্যায়ে হয়ে যাবে এইডস। এবং শারীরিক সম্পর্ক বা একই সিরিঞ্জের মাধ্যমে অন্যের শরীরেও ছড়ায়। এটা ছড়ানোর কিছু ইয়ে আছে, কৌশল আছে, সেটা হচ্ছে যারা একই সিরিজ একাধিক জন ব্যবহার করে, বিশেষ করে যারা ড্রাগ এডিক্টেড দেখা যাচ্ছে ড্রাগ নিচ্ছে তারা কি করে একটি সিরিঞ্জ একাধিক জন ব্যবহার করে। এক্ষেত্রে কারো শরীরে যদি এই ভাইরাসটা থেকে থাকে তাহলে কি হচ্ছে সেই সিরিঞ্জের মাধ্যমে সেই ভাইরাসটা অন্যজনের শরীরে প্রবেশ করছে। স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটা মারাত্মক হুমকি স্বরূপ। সেজন্য একই সিরিঞ্জ একাধিকজন ব্যবহার করা যাবে না। যারা ড্রাগ এডিক্টেড তাদের কিন্তু এই ধারণাটা নাই বিধায় তারা একই সিরিঞ্জ দিয়ে ড্রাগ ভাগাভাগি করে নিয়ে থাকে। এটাই হচ্ছে এইডস বংশ বিস্তারের অন্যতম একটা কারণ। পরিবারের উপর প্রভাব, আমরা স্বাস্থ্য উপর ব্যবস্থার উপর প্রভাব দিলে এবার দেখবো হচ্ছে পরিবারের উপর প্রভাব। আসলে পরিবারে কোনো ব্যক্তি যদি এইচআইভি তে আক্রান্ত হয় তাহলে তার পরিবারের উপর মানুষের কেমন দৃষ্টিভঙ্গি নেতিবাচক সে বিষয়ে আমরা জানবো। দেখো এইচআইভি আক্রান্ত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তাকে স্থানীয় লোকজন পাড়া প্রতিবেশী এড়িয়ে চলে। এইচআইভি আক্রান্ত ব্যক্তি যখন যদি জীবিত থাকে তাহলে কি করে তার পরিবারের লোকজন তার পাড়া প্রতিবেশী তাকে সবাই এড়িয়ে চলে, তাকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে, সে নিশ্চয়ই কোনো একটা খারাপ কাজ করছে যার জন্য তার এই অসুখটি হয়েছে। তা কিন্তু নয়, দেখা যাচ্ছে একজন পরিবারের একজন অত্যন্ত ভালো মানুষ দেখা যাচ্ছে হঠাৎ করে সে দুর্ঘটনা বা অসুস্থ হলো, তার ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন বা রক্তের প্রয়োজন, দেখা যাচ্ছে দ্রুত গতিতে যখন কেউ তাকে রক্ত দিল সেই রক্তটা অনেক ক্ষেত্রে পরীক্ষা না করেই কিন্তু নিয়ে নেওয়া হতো, যার কারণে মানুষের ওই এইচআইভি এইডসটা হয় আর কি। এটি এই তার মানে এই না যে সেই ব্যক্তিটা অসৎ বা খারাপ। এইডস আক্রান্ত ব্যক্তি কর্মরত থাকলে তাকে কাজ বা চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, যেটা অত্যন্ত গর্হিত একটা খারাপ কাজ। কোনো ব্যক্তি যদি যে অফিসে কর্মরত আছে সেই অফিসে থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। আসলে দেখো এইডস কিন্তু ছোঁয়াচে কোনো রোগ নয় যে আমি সাপোজ ধরো একজনের এইডস এসে সে এসে আমাকে টাচ করলো তার মানে আমার এইডস হয়ে গেল, তা কিন্তু নয়। বা হাসি কাশির মাধ্যমে কিন্তু এটা ছড়ায় না। এইডস ছড়ায় হচ্ছে শারীরিক কিছু সম্পর্ক এবং একজনের শরীর থেকে অন্যজনের শরীরের অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে বা রক্ত লেনদেনের ক্ষেত্রে হচ্ছে এই ভাইরাসটা একজন শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে। অর্থাৎ কাউকে ছুঁলে কিন্তু এই রোগটা প্রবেশ করে না, শরীরে ভাইরাসটা প্রবেশ করে না। সুতরাং এই বিষয়ে আমাদের খুব অবশ্যই সজাগ থাকতে হবে। যদি আমাদের প্রতিবেশী বা আশেপাশের কোনো এইচআইভি আক্রান্ত ব্যক্তি থেকে থাকে তাহলে তাকে আমরা অবহেলার চোখে না দেখে সহানুভূতির দৃষ্টিতে দেখবো এবং তার সঙ্গে আমরা স্বাভাবিক যে আচরণ, একদম স্বাভাবিক যে আচরণ আমরা করতাম তার এইচআইভি ভাইরাস ধরা পড়ার আগে, ঠিক তারপরেও আমরা ঠিক একই আচরণ তার সঙ্গে করব যাতে সে নিজেকে কখনো অসহায় বা খারাপ ভাবতে না পারে, সেই সুযোগটা আমরা তাকে কখনোই দেব না। এই জন্য এইচআইভি আক্রান্ত ব্যক্তি পরিবারের প্রতি আমরা কখনোই খারাপ মনোভাব পোষণ করব না। অর্থনৈতিক প্রভাব, এইডস আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যায়, অর্থাৎ যে ব্যক্তির এইডস হয়েছে সে ব্যক্তি কিন্তু আস্তে আস্তে সে তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, ফলে সে কাজকর্ম আয় রোজগার করতে পারে না, সে কিন্তু তখন আর সেই সুস্থ স্বাভাবিক থাকা অবস্থার মতো তখন সে আর কিন্তু আয় রোজগার করতে পারবে না। এতে ওই ব্যক্তির উন্নয়নের উপর বিরূপ প্রভাব পড়ে এবং এক্ষেত্রে কি হয় ওই ব্যক্তির পরিবারের উপর একটা অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। যেসব দেশে এইডস এর প্রকোপ বেশি সেখানে সামাজিক অর্থনৈতিক স্থবিরতা নেমে আসে। তো বিভিন্ন দেশে দেখো এইডস এখন মহামারী আকার ধারণ করছে, সে দেশের কি হচ্ছে অর্থনৈতিক বিষয়গুলো আস্তে আস্তে তারা চাপের মধ্যে চলে আসে, তাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারছে না, তারা অনেকাংশে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়ছে। এইচআইভি কিভাবে মানবদেহে সংক্রমিত হয়, অর্থাৎ এই রোগটা এই ভাইরাসটা কিভাবে মানবদেহের শরীরে প্রবেশ করে সে বিষয়ে আমরা একটু জানবো। এইচআইভি ভাইরাস মানবদেহে কয়েকটি তরল পদার্থে যেমন রক্ত, মায়ের বুকের দুধে বেশি থাকে, ফলে মানবদেহের এই তরল পদার্থের আদান প্রদানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। এইচআইভি সুনির্দিষ্টভাবে যেসব ক্ষেত্রে তা হলো, দেখো এখানে দেখো যে কোনো কোনো মা গর্ভাবস্থায় কোনো মায়ের যদি এইচআইভি ধরা পড়ে, ধরা পড়ার পরে সন্তান যখন প্রসব হলো
তখন যদি সন্তানকে সে দুধ পান করায় সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটার এইচআইভি হওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি থেকে যায়। সুতরাং এই বিষয়ে আমাদেরকে একটু নজর দিতে হবে। রক্ত, এই যে রক্ত আদান প্রদানের মাধ্যমে অনেক সময় আমরা খুব দ্রুত মানে বিপদের মুখোমুখি হয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে বিভিন্ন ডোনার খুঁজে বেড়াই, যে তার রক্ত, সে রক্ত দিচ্ছে, তার কাছ থেকে রক্ত নিয়ে, তার রক্ত শুধু নিলেই হবে না, তার রক্ত নেওয়ার আগে তার রক্তটাকে অবশ্যই আমাদের পরীক্ষা করে নিতে হবে যে তার শরীরে বা তার রক্তে কোনো প্রকার ভাইরাস বা কোনো সংক্রমণ তার রক্তের মধ্যে আছে কিনা এটা অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে। যদি চেক করে না নিই তাহলে দেখা যাচ্ছে একজন ভালো মানুষ হঠাৎ করে এইচআইভি তে আক্রান্ত হয়ে গেল। এতে কি হচ্ছে, তার পরিবার, সমাজ এবং দেশ কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমাদেরকে রক্ত নেওয়ার সময় এবং দেওয়ার সময় অবশ্যই সেগুলো পরীক্ষা করে নিতে হবে এবং দিতে হবে। এইচআইভি এইডস আক্রান্ত রোগীর রক্ত কোনো ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে, এই যে আক্রান্ত ব্যক্তির রক্ত অন্যজনের শরীরে নিলে কিন্তু আমাদের এইচআইভি হওয়ার একটা চান্স আছে। আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ অন্য কোনো ব্যক্তি ব্যবহার করলে, এই যে এখানে রক্তের একটা ছবি দেখছো, এই রক্তটা যেমন উপকারী তেমনি ঠিক অপকারীও বটে। আমরা যদি রক্তটাকে পরীক্ষা করে নিই তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য উপকারী, এবং আমরা যদি পরীক্ষা করে না নিই তাহলে কি হলো, সেটা আমাদের জন্য একটা ক্ষতির বা হুমকির একটা কারণ হয়ে দাঁড়ালো। এই যে সিরিঞ্জ একাধিকজন ব্যবহার করে, এই ব্যবহারটা কখনোই করা যাবে না। অর্থাৎ একটা সিরিঞ্জ শুধুমাত্র একজনই ব্যবহার করবে, দ্বিতীয় জন সেটা ব্যবহার করবে না। সেজন্য সেই সিরিঞ্জটা ব্যবহার করে, সেটা ব্যবহার করার পরে সেটাকে তাৎক্ষণিকভাবে নষ্ট করে ফেলতে হবে যাতে দ্বিতীয় জন এটাকে ব্যবহার করতে না পারে। এইডস এর লক্ষণ সমূহ। এইডস এর নির্দিষ্ট কোনো লক্ষণ নেই। আসলে এইডস এর এইসব রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই। তবে এইডস আক্রান্ত ব্যক্তির অন্য যে রোগে আক্রান্ত হয় সে লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শরীরের ওজন খুব দ্রুত কমে যাওয়া। এটা হচ্ছে একটা লক্ষণ। অজানা কারণে ২ মাসের অধিক সময় ধরে জ্বর থাকা। কার শরীরে যদি খুব দ্রুত ওজন কমে যায় তাহলে তাকে অবশ্যই ব্লাড টেস্ট করাতে হবে যে তার রক্তে কোনো প্রকারের ভাইরাস ধরা পড়লো কিনা। অজানা কারণে ২ মাস অধিক সময় ধরে কাশি, এই যে দীর্ঘদিন ধরে কাশি থাকা, এটা কিন্তু একটা এইডস এর লক্ষণ। বা যক্ষ্মার একটা আছে প্রতিবাদ্য আছে যে ২ সপ্তাহের অধিক সময় ধরে যদি আপনার কাশি থাকে তাহলে তো অবশ্যই এটা একটা যক্ষ্মার প্রাথমিক লক্ষণ। আপনি অবশ্যই এটা পরীক্ষা করে নেবেন। এখানে বলছি যক্ষ্মার ক্ষেত্রে ২ সপ্তাহ, আর এখানে হচ্ছে ২ মাসের অধিক সময় ধরে জ্বর থাকা। এই জ্বরটাকে অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। অল্প সময়ের মধ্যে যদি জ্বর হয় তাহলে অবশ্যই আমাদেরকে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা নিয়ে কখনোই আমাদেরকে বাসায় বসে থাকলে চলবে না। কারণ এ থেকে আমাদের মারাত্মক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে শুকনো কাশি থাকা, যেটা আমি যক্ষ্মার ক্ষেত্রে বলছিলাম আরকি, যে শুকনো কাশি থাকা, এটা অবশ্যই আমাদেরকে, যদি দীর্ঘদিন ধরে শুকনো কাশি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের টিবি হসপিটালে যেয়ে আমাদের যক্ষ্মাটাকে অবশ্যই চেক করে নেওয়া উচিত। ২ মাস অধিক সময় ধরে পাতলা পায়খানা থাকা। এই যে ২ মাস অধিক সময় ধরে পাতলা পায়খানা, এটাও কিন্তু একটা লক্ষণ। শরীরের বিভিন্ন অঙ্গে ছত্রাকজনিত সংক্রমণ দেখা। শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণজনিত ছত্রাক দেখা দেওয়া, এটাও কিন্তু একটা লক্ষণ। লোসিয়াগন্ধ অর্থাৎ ল্যাম্বিয়ান ফুলে যাওয়া, অর্থাৎ গলার যে অংশটা আছে সেটা হচ্ছে অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া। এগুলো কিন্তু আমাদের হচ্ছে প্রাথমিক লক্ষণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচআইভি ও এইডস সংক্রমণের ঝুঁকি, এতক্ষণ আমরা এইচআইভি এইডস সম্পর্কে জানলাম। আসলে কোন কোন উপায়ে এটা মানবদেহে প্রবেশ করে, এর লক্ষণগুলো কি কি। এবার আমরা জানবো যে এটা সংক্রমণের ঝুঁকি, অর্থাৎ এর মধ্যে কারা বেশি ঝুঁকির মধ্যে আছে সে সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, যেহেতু প্রতিকারবিহীন এই রোগের পরিণতি ভয়াবহ, তাই বিশেষ করে অল্প বয়সী মেয়েদেরকে এই বিষয়ে বিশেষভাবে সচেতন হতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। বিভিন্ন দেশের সাম্প্রতিক পরিস্থিতি থেকে জানা যায় যে নতুন এইচআইভি আক্রান্তদের অর্ধেকই ১৫ থেকে ২৪ বছর বয়স। অর্থাৎ কোন দেশে যে সাপোজ কোন দেশে যদি ১০০ জন এইচআইভি রোগী ধরা পড়ে, সেখানে দেখা যাচ্ছে ৫০ জনই ১৫ থেকে ২৪ বছর বয়সী। এই বয়সী মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি ঝুঁকিতে রয়েছে। এক্ষেত্রে আবার দেখো, ছেলেদের চাইতে অধিক বেশি ঝুঁকিতে আছে কিন্তু মেয়েরা। সুতরাং তোমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। ছেলে এবং মেয়ে উভয়কেই সাবধানে থাকতে হবে এবং পরিবারের যারা প্রধান আছেন, বাবা মা, বড় ভাই বোন, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার বাসার ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে, কি করছে, তার বন্ধু বান্ধব গুলো কেমন, সেই স্কুল শেষে কতটা সময় দেরি করে বাসায় ফিরছে, এগুলোর দিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। আমি যদি নজর না রাখি, আমি যদি আমার সন্তানের দিকে নজর না রাখি তাহলে কিন্তু অন্যজনের পড়েনি যে আমার সন্তানকে সে দেখে রাখবে। সুতরাং আমার সন্তানের দায়িত্ব আমাকেই নিতে হবে। সুতরাং
বাবা মা, বড় ভাই বোন এদেরকে অবশ্যই সচেতন হতে হবে। বিশেষ করে মেয়েরা তোমরা অবশ্যই বেশি সচেতন থাকবা, কারণ এইচআইভি এইডস এ আক্রান্ত বেশিরভাগই কিন্তু 15 থেকে 24 বছর বয়সী মেয়েরা। সুতরাং তোমরা অবশ্যই সাবধানে থাকবে। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান। এইচআইভি এইডস সমগ্র বিশ্বে ভয়াবহ আকার ধারণ করছে। এর বিস্তার আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সবচেয়ে বেশি, অর্থাৎ আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে এর বিস্তারটা সবচেয়ে বেশি। এশিয়া মহাদেশে ভারত ও মিয়ানমারে এইডস এর প্রসার সবচেয়ে বেশি। দেখো এশিয়া মহাদেশের মধ্যে ভারত এবং মায়ানমারে এইডস সবচেয়ে বেশি। এইডস আক্রান্ত দেশসমূহে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক যাওয়ায় তাদের এইডস আক্রান্তার ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যে সকল শ্রমিক যাচ্ছে তারা কিন্তু এইডস আক্রান্ত দেশসমূহে কিন্তু বেশি প্রবেশ করছে। বিশেষ করে ভারতে কিন্তু অনেক মানুষ যাতায়াত করছে। ইদানিং চিকিৎসা ক্ষেত্রে ভারতে চিকিৎসার জন্য ভারতে কিন্তু অনেক মানুষ যাতায়াত করছে। এক্ষেত্রে তাদের অবশ্যই সচেতন থাকতে হবে, যাতে তারা বিভিন্ন যে সিরিঞ্জ গুলো ব্যবহারের ক্ষেত্রে, ডাক্তারদের কাছে যাওয়ার ক্ষেত্রে, বিভিন্ন মানুষজনের কাছে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। বাংলাদেশে এই এইডস এর সংখ্যা আছে খুব অল্প অল্প, তবে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু এর পরিমাণ বৃদ্ধি পেতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। প্রথম এইচআইভি এইডস রোগে ধরা পড়ে হচ্ছে 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই এইডস রোগী শনাক্ত করা হয়। এটি একটা তথ্য তোমাদেরকে আমি দিয়ে রাখলাম, এটা মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচআইভি এইডস প্রতিরোধক করণীয়, এতক্ষণ আমরা যে বিষয়গুলো জানলাম, অর্থাৎ এইচআইভি ও এইডস এর লক্ষণ, ঝুঁকি, তারপর হচ্ছে বিভিন্ন ভাবে যে আসলে কোন কোন উপায়ে এগুলো শরীরে প্রবেশ করে এই সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো যে এ থেকে প্রতিকারের উপায় কি। এই যে একটা মরণ ব্যাধি, এ থেকে প্রতিকারের একমাত্র সহজ উপায় হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিরাপদ রাখা। এছাড়া আর কোনো কিছু নেই। সচেতন থাকতে হবে। নিজে সচেতন না হলে, তুমি নিজে যদি সচেতন না হও, পৃথিবীর কোনো ডাক্তার, তোমার বাবা মা, তোমার শিক্ষক, যে যতই যা বলুক না কেন, তুমি তোমাকে কখনোই ভালো রাখতে পারবে না যদি তুমি নিজে সচেতন না হও। তোমার নিজেকে সচেতন রাখার দায়িত্ব তোমাকে নিজেকে নিতে হবে। অন্য কেউ কিন্তু তোমাকে শুধু বলবে, কাজ করার দায়িত্বটা তোমার। যেমন আমি তোমাকে বলছি, কিন্তু আমি তো তোমাকে কাজ করে দিতে পারবো না। তুমি এখন, আমি তোমাকে বলছি, তুমি কাজ করে নেওয়ার দায়িত্বটা তোমার। তুমি নিজে যদি সচেতন না হও, আমার পক্ষে তোমাকে সচেতন করা সম্ভব না, তোমার বাবার পক্ষেও সম্ভব না, পৃথিবীর কোনো ডাক্তার দিয়ে তোমাকে সচেতন করা সম্ভব না। তুমি যদি নিজে সচেতন না থাকো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ হলে তোমার অসচেতনতা কিন্তু একমাত্র দায়ী। সুতরাং নিজেকে সচেতন থাকতে হবে। এইচআইভি এইডস প্রতিরোধের উপায় দেখো, ওখানে কি বলছে, এইচআইভি সংক্রমণের কারণগুলো জেনে এই সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা এইডস প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি। এইডস প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার করতে হবে। এইচআইভি এইডস এর ঝুঁকি প্রতিরোধ করতে ঝুঁকিপূর্ণ আচরণগুলো পরিহার করতে হবে। যেমন আমরা ঝুঁকের বশে কিন্তু অনেক কাজ করে ফেলি, এগুলো কখনোই করা যাবে না। সেজন্য ঝুঁকি পরিহার করতে হবে। তারপর কি বলছে, আবেগ প্রশমন, প্রধানত কৌতূহলবশত আবেগের বশবর্তী কিশোর কিশোরীরা ঝুঁকিপূর্ণ কাজ করে। অনেক সময় বাবা মায়ের শাসনের ফলে বা রাগ অভিমানে তারা অভিমান করে তারা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। দেখো, প্রধানত কৌতূহল ও আবেগের বশবর্তী, কৌতূহল আবেগের বশবর্তী হয়ে কিন্তু দেখেছে শহরের সুনামধন্য ছেলে মেয়েরা কি করে, প্রথম অবস্থায় কৌতূহলবশত নেশা করতে শুরু করে। একসময় তারা সেটাতে কি হয়, এডিক্টেড হয়ে যায়। এডিক্টেড হওয়ার ফলে কি হয়, একসময় তারা সিরিঞ্জের মধ্যে ড্রাগ ভাগাভাগি করে নেওয়ার ফলে তারা এইডস আক্রান্ত হয়ে পড়ে। তাই এই আবেগ প্রশমন করতে হবে। বাবা মাকে সচেতন থাকতে হবে যেন তাদের আচরণের প্রভাব তার সন্তানের উপরে গিয়ে না পড়ে। ধর্মীয় ও সামাজিক অনুশাসন ও রীতিনীতি মেনে চলা। দেখো, নেশা করা বা মাদকাসক্ত হওয়া সামাজিকভাবে এগুলো অত্যন্ত গর্হিত অপরাধ। আর ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। তুমি যদি তোমার ধর্মীয় রীতিনীতিগুলো সুন্দরভাবে একটু করে পালন করার চেষ্টা করো, তাহলে এই এইডস থেকে বাঁচার তুমি অনেকগুলো পথ ওয়ে পেয়ে যাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই কাজ করা সম্ভব। এইচআইভি এইডস থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব। এই উদ্দেশ্যে র্যালির আয়োজন, পত্রিকায় প্রচার, ইলেকট্রনিক মাধ্যমের ব্যবহার, নাটক ও সঙ্গীত প্রভৃতি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। এই এইচআইভি এইডস থেকে বাঁচার জন্য বা এই থেকে মুক্ত পাওয়ার জন্য, এই প্রতিহত করার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। র্যালি করতে পারি, পত্রিকায় প্রচার, ইলেকট্রনিক্স মাধ্যমের প্রচার, নাটক ও সঙ্গীত প্রভৃতির মাধ্যমে আমরা এর জন্য সচেতনতা তৈরি করতে পারি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে তোমাদের জন্য আছে কিছু মূল্যায়নের প্রশ্ন। আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্নটি আছে এইচআইভি ও এইডস এর পূর্ণরূপ। এইচআইভি এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এবং এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকুয়ায়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এগুলো হচ্ছে আমাদের এইচআইভি ও এইডস এর পূর্ণরূপ। এইডস কি? এইডস একটি মরণ ব্যাধি, যার ঔষধ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কত সালে প্রথম এবং কোথায় এইডস রোগী শনাক্ত করা? যে তথ্যটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে কত সালে প্রথম? 1981 সালে সর্বপ্রথম এবং কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে এইডস রোগী শনাক্ত করা হয়। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এইচআইভি রোগী শনাক্ত করা হয়। এইডস প্রতিরোধের উপায়গুলো কি কি? এইডস প্রতিরোধের উপায়গুলো হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সচেতনতা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, আবেগ নিয়ন্ত্রণে রাখা, আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ না করা, এগুলো হচ্ছে আমাদের এইডস প্রতিরোধের উপায়। আগামী দিন তোমাদের ক্লাস নেওয়া হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবে এবং সবাই আমরা নিজ নিজ ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবো এবং সৃষ্টিকর্তার কাছে আমরা আবেদন করব আমাদেরকে যেন খুব শীঘ্রই তিনি এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্তি দিয়ে আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, অর্থাৎ ক্লাসরুমে বসে আনন্দ সহকারে শিক্ষকদের সান্নিধ্যে ক্লাস করতে পারি। সেই তৌফিক আমাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব শীঘ্রই দান করুন। আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।